আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান কবি কণ্ঠে। আজকের অতিথি কবি প্রশান্ত ভট্টাচার্য, তাঁর সঙ্গে আলাপচারিতায় তনয়া বিশ্বাস, অনুষ্ঠান সম্পাদনা কাকলি কর। কবিকণ্ঠের সকল শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঠিক একটা দিন আগেই আমরা পেরিয়ে এলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভাষা নিয়ে অনেক কথাই বললেন, ভাষায় ভাসিয়েছেন অনেকেই বিভিন্ন বক্তৃতায়। কিন্তু একই সঙ্গে আমাদের এই মাতৃভাষাকে আমরা সারাটা বছর, মানে একটা দিনকে বাদ দিয়ে বাকি ৩৬৪ দিন কতটা যাপন করি, প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আমরা তো সকলেই জানি যে যদি ভাষা আমাদের ব্যবহারিক জীবনে কাজে না আসে বা সেই জীবনের ভাষাই না হয়ে ওঠে, তাহলে কিন্তু সেই ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখা ভীষণ কঠিন। এই যেমন বিভিন্ন বিজ্ঞাপনে আমরা দেখতে পাই বাংলা ভাষার বিবর্তন বলতে পারেন, অবক্ষয়ও বলতে পারেন। অনেকটা বিরিয়ানিফিকেশনের মতন ভাষাও যেন কোথাও একটা জগা খিচুড়িতে পরিণত হচ্ছে, যেখানে কিছুটা বাংলা, অনেকটা ইংরেজি আর কিছুটা অন্যান্য ভাষা জায়গা করে নিচ্ছে। তাহলে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমাদের মনের ভাষা, তাকে কি আমরা বছরের ৩৬৫ দিন সেই সম্মান দিতে পারছি যে সম্মান গতকাল আমরা দেখতে পেলাম? একটু ভাবার দরকার আছে, একটু এই নিয়ে নাড়াচাড়া করার দরকার আছে। সেসব তো আমাদের হোম টাস্কের মতন রইলই, কিন্তু আজকে কবিকণ্ঠের আসরে আমাদের সঙ্গে রয়েছেন কবি প্রশান্ত ভট্টাচার্য। ভাষা নিয়ে কথা যখন হচ্ছেই, বাংলা ভাষায় কিছুটা মুহূর্ত আমরা কাটাবো বাংলা কবিতাকে সঙ্গ করে। প্রথমেই তাকে স্বাগত জানাই। স্বাগত আপনাকে। ধন্যবাদ। তোমায় প্রথমেই যে কথা প্রসঙ্গ তুললাম, সেই প্রসঙ্গে আপনি কি বলতে চাইছেন? আমি তো প্রথমেই বলি যে আমাদের বাংলা ভাষাটা পাল্টেছে, ওই বিবর্তন, অবক্ষয় কথাগুলো বলছিলে, সেইখান থেকেই আমি শুরুতে একটা কবিতাই বলি। স্মৃতি ভাসে জলে, শব্দরা খোলস ছাড়ে, বেজে ওঠে ভাষা, বিন্দাস আর ঝক্কাশে ঢাকা ১৬ আনা ভালোবাসা। ফিরতি স্টেশনে নেমে মেলে নাকো দেখা, ২১-এর শহীদের ফেলে রাখা তৃষা। ভৈরব মিশে গেছে রূপসার সাথে, অজু আচমন ছাড়া প্রকৃতির টানে, কণ্ঠী বদলের আগে বিনা পাসপোর্টে, লুকোনো ডানার ঝাপটে জায়মান স্মৃতি, গত জন্মের মাটি, কথার বাঁধন কেটে ছিঁড়ে বুনেছিল স্বপ্ন চাদর ধলেশ্বরী তীরে। ভোর ভোর এসেছিল রাত জাগা পাখি, ঠোঁটে তার অতৃপ্তির নব্য স্বরলিপি, রুদ্র পলাশের স্মৃতি প্রতি অনাদরে, চলন বিলের জলে ভাসে অনশ্বরে। আমি বোধহয় যেটা বলার সেটা এই কথার মধ্যেই স্পষ্ট হয়ে গেল যে আমরা কোথায় ভাষাকে হারিয়ে ফেলছি। মাতৃভাষার গুরুত্ব নিয়ে কথা হচ্ছে এবং কোথাও আরো কয়েকটা জিনিস মাথার মধ্যে কাজ করেই। আমরা বাঙালিরা আমরা কোথাও যেন মনে করি যে মাতৃভাষায় কথা বলাটা কম সম্মানের, বা তার জন্যে আমাদের হয়তো কোথাও একটা স্টেটাসে কমতি হয়ে যাচ্ছে। কোথাও যেন বাংলার সঙ্গে আরো কিছু শব্দ, সেটা বিদেশি শব্দ ব্যবহার করলে লোকের চোখে আমরা আরেকটু বেশি সম্মানিত বা বেশি শিক্ষিত বলে পরিগণিত হব। এই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা বাংলায় কবিতা চর্চা করছি, যাপন করছি, তখন সেই কবিতাতেও নিশ্চয়ই এই ভাষাটাই প্রাধান্য পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আদপে কি আমরা তা করছি? প্রশ্নটা যারা কবিতা নিয়ে দিন যাপন করেন, কবিতা নিয়ে চর্চা করেন, তাদের উদ্দেশ্যে ছুড়ে দিলাম। তার সঙ্গেই প্রশান্ত বাবুর কাছ থেকে জানব যে আপনার এই কবিতাকে নিয়ে, বিশেষ করে বাংলা ভাষায় কবিতাকে নিয়ে চর্চা কতদিন ধরে? এইটা যদি বলি তাহলে বলতে হয় যে যখন ক্লাস 8-9 পড়ি তখন থেকেই বাঙালি মোটামুটি একটা চালু কথা আছে তো, যে বাঙালি কবিতা লেখে, তখন থেকে একটা খুচরো লেখার অভ্যেস ছিল এবং সেটা গ্র্যাজুয়েশন পর্যন্ত বেশ চলছিল। তারপরে কোথা থেকে যেন আমার একটা ভূত কাজ করলো মাথায়,
আমি প্রায় 10-12 বছর কবিতা লিখিনি। তারও পরে জোর করে আমার এক বন্ধু 1992 সালে একটি কবিতা লিখিয়ে, তখন 12 মাস পত্রিকা বছরে 2টো বেরোত, একটা নববর্ষের সময়, একটা পুজোর সময়। তা সেই নববর্ষের সংখ্যার জন্য একটা কবিতা নিয়ে গেল। আমি চিনি না, জানি না আমাকে কেউ, কিন্তু পত্রিকা সে কবিতাটা ছেপে দিল। তারপর থেকে আমি মোটামুটি একটা চর্চা চালাচ্ছিলাম। সুতরাং মাঝখানে 10 বছর, প্রায় 10-12 বছর আপনি কবিতা চর্চার থেকে দূরে ছিলেন, সেটা কেন? তখন ব্যাপারটা ছিল অনেকটাই যে কবিতা দিয়ে কিছু হবে না, এরকম একটা ভাবনা ছিল। আরেকটা ছিল হচ্ছে সেই মধুসূদন থেকে বাংলায় এত ভালো কবিতা লেখা হয়েছে যে আমার নিজেরই মনে হয়েছিল কিছু হচ্ছে না, শুধু শুধু কবিতা করে কি হবে, তার চেয়ে অন্য কিছু করা ভালো। এই প্রসঙ্গে জানতে চাইব, কবিতা দিয়ে কি আদৌ কিছু হয়? বিশেষ করে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন কবিকণ্ঠে, তাদের জন্য জানতে চাইছি যে কবিতা চর্চা করাটা কি শুধুই নেশাতে আবদ্ধ থাকছে, পেশায় কি খুব একটা আকর্ষক নয় বলে মনে করছেন? আমি এখন পর্যন্ত বলবো অন্তত বাংলা ভাষায় সেটাই, কিন্তু বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, মানে আমাদের রাজ্যে যারা বাংলা ভাষায় কবিতা চর্চা করেন তাদের কিন্তু কেউ পেশাদার কবি নন। এক সুভাষ মুখোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা কিছুটা বলি যে তিনি কবিতা চর্চার বাইরে কিছু, কিন্তু তিনি কিছু গদ্য লিখেছেন, তাছাড়া তার একটা আবার রাজনৈতিক অবস্থান ছিল, সেই দলেও ছিলেন, ফলে সেই কারণে তার একটা জীবনযাপন চলেছে তিনি তার মতো করে। কিন্তু আর কেউ শুধু কবিতা লিখে খেয়ে পড়ে বেঁচেছেন এরকমটা বাংলা ভাষায় হয়নি, আমাদের এখানে অন্তত। এটাই তো দুর্ভাগ্যের ব্যাপার। আরেকটা কবিতা, এবার প্রশান্ত বাবুর কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম কেউ যদি। কেউ যদি ঘর বাঁধে বিদেশ বিভুঁইয়ে, তারও কিছু দেওয়া নেওয়া থাকে ভাষালয়ে। ফেলে রাখা ঘর বাড়ি ডানা ঝাপটায়, আলাপের ভাষাখানি যদি ভুলে যায়। ডাকনামে কেউ যদি খুলে দেয় দোর, ভাষার আলোয় ফোটে দোপাটি টগর। কেউ যদি সিঁড়ি ছাড়া চড়ে মহাকাশে, তাকেও ফিরতে হয় অমর একুশে। এই কবিতাটা লেখার ক্ষেত্রে যেটা হয়েছিল যে ওরা আমাকে একটা কবিতা লিখতে বলেছিলেন যে 21-এর উপর। আমি 21-এ অনেক কবিতা হয়েছে, আমিও আরো 2 জায়গায় 2টো কবিতা লিখেছি, কি লিখবো, তাড়াতাড়ি লিখতে হবে। সেই সময় আমার পরিচিত একসময় আমার সহকর্মী ছিলেন, আবার আরো একটা এডিশন আছে, আমার ছাত্রীও ছিল, সারা নিউ জার্সিতে আছে, সেখানে ওরা একটা অনুষ্ঠান করলো প্রবাসীরা, এবং সেগুলো সব বাচ্চাদের, ওদের ছেলে মেয়েদের যারা আছে ওখানে, তারা হয়তো কেউ দেশেই আসেনি, এবং সেটা বাংলা ভাষাকে কিভাবে, বাংলা সংস্কৃতি, আমি বাংলায় গান গাই, বাংলা আমার ভাষা, এবং আমাদের বাংলা ভাষায় যত গান কবিতা এই সবগুলোকে নিয়ে একটা কথকের মতো আর কি। আমার তখনই ওঠায় মাথায় এলো যে বিদেশ বিভুঁইয়ে যেখানেই থাকি না কেন আমরা একটা ভাষা লয়ে ফিরে আসছি, সেইখান থেকে আমার এই কবিতাটা লেখা। আমরা এই কথাটা অনেক সময় শুনে থাকি যে যারা প্রবাসী বাঙালি তারা অনেক বেশি বাঙালি, মানেন? হ্যাঁ, ওরা বোধহয় একটা জায়গা থেকে আমাদের চেয়ে বেশি বাঙালি, কারণ আমরা বোধহয় গতকাল ছিলাম অজগর, আয়াম, আর আজকে আমরা বোধহয় ইংলিশ মিডিয়াম। একদম স্বাভাবিকভাবে ওরা কিন্তু ইংলিশ মিডিয়ামে থাকলেও ওরা তো বোঝে। সবচেয়ে বড় হচ্ছে ওদের উপরে ভাষার যে একটা আমি নির্যাতন বলি, যে আমার কাছে যে ভাষাটা বিদেশি সেটাই তো নির্যাতন একরকম, তাহলে ওরা তো সেই নির্যাতনের মধ্যে থাকে, ফলে ওরা তখন মাতৃভাষার অনুসন্ধান একটা চালায়। আর আমরা তো পেয়ে গেছি বলে আমাদের যখন মনে হয় যেন ওটা যেন আমাদের অধিকার, সুতরাং আমরা হেলাফেলা করি। যেমন আমি বলি যে আমার খুব ভালো লাগে, অদ্ভুত, পৃথিবীতে আর কোন ভাষা আছে যে ভাষায় শূন্য ভান্ডারকে বারন্ত বলে? একদম। হ্যাঁ, কোন ভাষা আছে যেটা সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন যে আসি বলে অনায়াসে চলে যাওয়া যায়? একদম। ফলে এই যে ভাষা, সেই ভাষাটাকে আমরা তার জন্য প্রতিদিনের বলে বোধহয় যত্নটা করি না, আর যত্নটা যা হয় সেটা কিন্তু কবিদের হাতেই হয়, সাহিত্যিকদের হাতেই হয়, তারাই চর্চা করার চেষ্টা করেন। আর যারা করেন, করা উচিত ছিল, যারা আমাদের সমাজের দায়িত্বে আছেন, তারা বরং অনেক বেশি কুকথায় ব্যস্ত থাকেন বলে সেই ভাষার চর্চাটা আর হয় না। একদমই। আরেকটা কবিতা শুনবো। কবিতাটার নাম এতল মনোভূমে। যখন বৃষ্টি পড়ে ঈশ্বর কি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকেন, অথচ আমি তখন উপেক্ষার পাকদণ্ডি ভেঙে খোঁজ করি অনুবাদের নিজস্ব খর উপত্যকা। বাসনার গন্ধে পুড়ে যায় শিলালিপি। মা ছাড়া এই কবন্ধ দুপুরের অজানা আশ্রয়
প্রথম শ্বাসের মতো অসহায় লাগে। ডানা মেলবার নিরঙ্কুশ আশীর্বাদে ছানা পাখি উড়ে যায় দিক শূন্য পুড়ে। আমি হিংসে করি জন্মদোষে, প্রার্থনা করি পাখি জন্মের। যখন বৃষ্টি পড়ে এতল মনোভূমে, দিন রাত সব একাকার হয়ে যায়। গর্ভের জল ভেঙে বেরিয়ে আসতে চাই সোনালী ডানার আলতাফি আকাঙ্ক্ষায়। বাহ, বেশ কয়েকটা শব্দ অন্য ব্যঞ্জনা এনে দিল। আচ্ছা, এই যে শব্দ চয়নের ক্ষেত্রে খুব সহজাতভাবেই কি শব্দ কবির কাছে ধরা দেয়, নাকি কোথাও একটা ভেবে চিন্তে শব্দের প্রয়োগ কবিরা করেন? কারণ কবিতা তো ভীষণই স্বতঃস্ফূর্ত একটা বহিঃপ্রকাশ নিজের ভাবের, তো সেখানে কতটা সচেতনভাবে কবিরা শব্দ চয়ন করেন? প্রথমত আমার নিজের মনে হয়, নিজের জায়গাটাই বলা ভালো, সেটা হচ্ছে প্রথম কবিতাটা যখন আসে এবং প্রথম লেখাটা যখন হয়ে যায় তখন কিন্তু কিছু ভাবার থাকে না, যে শব্দগুলো আসছে আসছে, মানে এটা আপনি বলছেন ফার্স্ট ড্রাফট? হ্যাঁ। আচ্ছা। কিন্তু তারপরে যখন বারবার পড়ি, আর প্রতিবারই তো এখন তো বড় হয়ে অনেক বয়স হয়েছে, সবসময় মনে হয় কোনো লেখাটাই হয়নি, এর জন্য বারবার পড়তে ইচ্ছে করে। আর প্রতিবারই মানে শেষে যদি কাউকে লেখা দিতে হয় তখন যখন আবার পড়তে হয় তখন মনে হয় যেন আরো ভুল হয়েছে। তা সেই জন্য তখন কিছু মার্জিত ব্যাপার থাকে, মানে মার্জনা হয়, এবং সেক্ষেত্রে তখন শব্দের কিছু পছন্দ খুঁজে বার করা হয়। এটা আসে, আমার ক্ষেত্রে আসে। এবং আমি অন্য কবিদেরও দেখেছি প্রচুর তারা কাটাছেড়া করেছেন। তার কারণটাই হচ্ছে যে ওই জায়গা থেকে অনেক সময় ঠিক যে কথাটা বলতে চাইছিলাম সেটা আমি বলতে পারিনি। যেমন আমাকে এই কবিতাটাতে এতল মনোভূমি, আমি জানি না এতল মানে জানি না, আমার মাথায় যে একটা এতল শব্দ এলো এবং এতল বেতল বলে আমি দেখলাম যে এটা দিয়ে কিন্তু কবিতাটা শুরু, তাই ফলে তখন এসে যায়। এবং এসে যাওয়াটাও অদ্ভুত যে আমি সেই 2:39 ট্রেন ধরতাম, আর এই বর্ষার সময় তো বৃষ্টি হবেই, কিন্তু প্রায় প্রতিদিনই ওই সময় হয় আমি বাড়িতে বেরোচ্ছি যখন তখন বৃষ্টি, নয় প্ল্যাটফর্মে ঠিক উঠতে যাচ্ছি তখন বৃষ্টি। তো এরকম একদিন প্ল্যাটফর্মে উঠছি আর বৃষ্টিটা শুরু হচ্ছে, এবার ট্রেনটা আসবে, ঠিক সেই সময় আমার মাথায় প্রথম একটি লাইন এলো, 2:39 ট্রেনে বৃষ্টি আসে। বাহ। এবং শেষে এই কবিতাটা শেষ হচ্ছে গিয়ে ওইটা কিন্তু আমি সারা রাস্তায় ট্রেনে ভাবতে ভাবতে ওই লাইনটার উপর দিয়ে চললুম, রাতে এসে লিখে ফেললুম। তা আমার ব্যাপারটা হলো যে 2:39 ট্রেনে বৃষ্টি আসে বলেই আমি আমার প্রিয়জনের কাছে পৌঁছতে পারি না, প্রতিদিন বৃষ্টি আসে। তাই এই যে প্রথম থেকে যে একটা লেখা হলো তখন কিন্তু কোনো শব্দ নিয়ে আর ভাবা নেই, সে অনেক দুর্বল শব্দ অনেক সময় ঢুকে গেল, কিন্তু এটা কোনো দুর্বল শব্দ হয় না, কারণ অদ্ভুত কিছু শব্দ থাকে যে শব্দের নিজস্ব একটা ওজন থাকে, সেই ওজনে বেরিয়ে যায়। সেটা এইখানেও সেভাবেই বেরিয়ে এসছে। কবিতার নির্মাণের কাহিনী, কবিতার পেছনের যে কাহিনীগুলো, সেগুলো শুনতে বড্ড ভালো লাগে, কিন্তু আজ আমাদের হাতে একদম সময় নেই। আজ আমাদের অতিথিকে আমাদের বিদায় জানাতে হবে। বিদায় জানানোর আগে তার থেকে আরেকটা কবিতা শোনার লোভ সংবরণ করতে পারছি না, তাই শেষ কবিতা কবিকণ্ঠে আজকের জন্য। রয়েছি পাহারায়, ছেড়েছি সব সম্ভাবনার আশা, বাড়ির পাশে বেসেছি ভালোবাসা, তোমার জন্য না ছাপা অক্ষরে রেখেছি চিঠি বাতিল ডাকঘরে। আকাশে মেঘ জমে না ভরা মাসে, তবে কি ব্যাধ গিয়েছে সন্ন্যাসে। নদীর ডাকে পার ভেঙেছে ঘর, তার বুকেতে আজ জেগেছে চর। বিস্ময়ে তার মেঘমাখানো ডানা, পরীর ঘরে টাঙালে সামিয়ানা। কি মোহে যে বক্ষ বিভাজিকায়, উল্কি একে রয়েছি পাহারায়। অনেক ধন্যবাদ কবি প্রশান্ত ভট্টাচার্যকে। আজকের মতো কবিকণ্ঠে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কবিকণ্ঠে। আজ অতিথি ছিলেন কবি প্রশান্ত ভট্টাচার্য, তাঁর সঙ্গে আলাপচারিতায় তনয়া বিশ্বাস।